আমরা ঘুমিয়ে আছি কিন্তু বাংলাদেশ জেগে আছে। আমি কেন এ কথা বলছি বলুন তো? বাংলাদেশে যেই ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন। সেই বাংলাদেশ যেখানে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছেন, বারবার সেই সংবাদ মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা প্রকাশ পাচ্ছে, প্রচার পাচ্ছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী হাত জোর করে বলছেন ওসব একদম দেখাবেন না, একদম প্রচার করবেন না। এবং রাজ্য পুলিশ টুইট করে বলছেন যে এটা প্রভোকেটিভ, এটা উত্তেজনা ছড়াচ্ছে, এটা একদম দেখবেন না আপনারা, দর্শকদের বলছেন। কিছু কিছু ইলেকট্রনিক্স মাধ্যম সেটা সম্প্রচার করছে। বিশ্বাস করুন, আমরা কিন্তু করিনি। কেন করিনি? তার কারণ ইলেকট্রনিক্স মাধ্যম যখন করছে আমাদের করার কোনো প্রয়োজন নেই, কিন্তু প্রতিবাদটা করার প্রয়োজন আছে। বাংলাদেশে যা ঘটছে সংখ্যালঘুদের ওপর, এ কথাটা দর্থহীন ভাষায় বলতে কোনো অসুবিধা নেই। তার জন্য যদি বেনিত গোয়েল কিংবা রাজীব কুমারের পুলিশ একটা 41-এ পুলিশ নোটিশ ধরায়, আমাদের কোনো অসুবিধে নেই। কারণ বাংলাদেশে আমাদের সতীর্থতা সেই মানুষগুলো কখনো 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 ওই কোচবিহার কিংবা জলপাইগুড়ি জেলার বর্ডার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তারা চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে ঢুকতে, বিএসএফ তাদের আটকাচ্ছে। ঠিক এই বাস্তবতার নিরিখে একটু ভাবার চেষ্টা করছিলাম যে ঢাকায় শেষ পর্যন্ত সংখ্যালঘু হিন্দুরা একটা মিছিল বার করলেন। মস্ত বড় মিছিল, ছোটোখাটো মিছিল না, বড় মিছিল বার করলেন। প্রতিবাদ জানালেন, আমাদের বাঁচার অধিকার আছে, আমাদের প্রোটেকশন চাই। নরেন্দ্র মোদী তিনি নিজে ইতিমধ্যে টুইট করেছেন, টুইট করে বলেছেন আশা করব মোহাম্মদ ইউনূসের সরকার সংখ্যালঘুদের প্রোটেকশন দেবেন। ইতিমধ্যে অমিত শাহ এটি কমিটি তৈরি করেছেন যেখানে পরিষ্কারভাবে পুরো ব্যাপারটার দিকে নজর রাখার জন্য সেটা ঘোষণা করেছেন, সেটাও তিনি টুইট মেসেজে উল্লেখ করেছেন। আমরা আজকে সেই মিছিলটার কিছুটা দৃশ্য রিপাবলিক বাংলা সম্প্রচার করেছে। আমার মনে হলো যে এটা দেখানো দরকার। অন্তত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কিন্তু এই মুহূর্তে রুখে দাঁড়াচ্ছেন, জেগে উঠছেন, ফুঁসছেন এবং প্রতিবাদটা করছেন তাদের ওপর যে অত্যাচারটা বিভিন্ন সেক্টরে হচ্ছে। আমি আশা করব মোহাম্মদ ইউনূসের সরকার অন্তত সে রাজ্যে, সে দেশের খুব ক্ষয়িষ্ণু সংখ্যালঘুদের প্রোটেকশনটা দেবেন। আমি এইটুকু অন্তত আশা করব। বিশ্বাস করুন, আমরা যখন সবাই ঘুমিয়ে আছি, আমাদের কিছু চোখে আমরা দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না, বাংলার ইন্টেলিজেন্সিয়া যখন ঘুমোচ্ছে, বাংলার সংবাদ মাধ্যম যখন ঘুমোচ্ছে, তখন কিন্তু ঢাকার সংখ্যালঘুরা রাজপথে। আমি দেখছিলাম প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত একটা লম্বা মিছিল করলেন। সেই মিছিলের দৃশ্য আপনারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদনে দেখছেন। সেই মিছিলটা দেখছিলাম আর ভাবছিলাম অন্তত এই সাহস, এই শক্তিটুকু সঞ্চয় করতে পেরেছেন। বন্ধ হোক, সমস্ত অত্যাচার বন্ধ হোক, সমস্ত ধর্ম মিলেমিশে থাকুক। সেটাই তো ভারতবর্ষে হয়, বাংলাদেশে কেন হবে না? সেই দাবিটা রেখে আবার আমি বলছি, এই মিছিল করার সাহস যারা দেখিয়েছেন তাদের কুর্নিশ। আবার বলছি, এই মিছিল করার সাহস যারা দেখিয়েছেন কুর্নিশ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যা খবর পাচ্ছি, যা সংবাদ পাচ্ছি, সুখকর নয়, কিন্তু তার মধ্যেও সংখ্যালঘুরা রাস্তায় নামলেন প্রতিবাদ করতে। সেটা রিপাবলিক বাংলা সম্প্রচার করলো। আমি আপনাদের কাছে সেই দৃশ্যটা কিছুটা দেখালাম। এ কথাটা বলে আজকে আমি মূল যে বিষয়টা যাব, যে বিষয়টা নিয়ে দীপাঞ্জন চক্রবর্তী মুখ খুলেছেন। তিনি সংবাদ মাধ্যমে মুখ খোলেন মাঝে মাঝে, এবারেও মুখ খুলেছেন। সংবাদ মাধ্যমে আজকে একটা সকালবেলা একটা রিপোর্ট দেখলাম, রিপোর্টটাতে চোখটা আটকে গেল। যে রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বিহারের কাটিহার, কিষানগঞ্জ ইসলামিক বাংলাস্থানের লক্ষ্যে জামাত। ইসলামিক বাংলাস্থানের লক্ষ্যে জামাত, ইতিমধ্যে জানেন জামাতরা তারা অনেকটা কন্ট্রোলে নিয়ে নিচ্ছেন বাংলাদেশ সরকারকে। এটা সর্বজন বিদিত, আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না। সে দেশ আলাদা রাষ্ট্র, সেখানে কে সরকারে থাকবে, কে ক্ষমতা থাকবে তাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু জামাতটা যদি সরকারের নিয়ন্ত্রণ নেয় তাহলে ভারতবর্ষের পক্ষে সেটা বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এবং কী ধরনের পরিস্থিতি? যেখানে দাবি উঠছে ইসলামিক বাংলাস্থান, নামটার চিন্তা করুন, পাকিস্তান থেকে স্থানটাকে নেওয়া হয়েছে। ইসলামিক বাংলাস্থানের দাবি, লক্ষ্যে জামাত। আজকে বাংলার বাংলার সংবাদ মাধ্যমে যে নবজাগো বাংলা আছে, আপনারা জানেন নবজাগো বাংলা যাকে বর্তমান পত্রিকা বলে, সেই নবজাগো বাংলার বর্তমান পত্রিকায় সেই রিপোর্টটা বেরিয়েছে এবং সেখানে একটা মারাত্মক রিপোর্ট বেরিয়েছে। এই রিপোর্টটাতে চমকে উঠতে হয়। শুধু বাংলাস্থান, ইসলামিক বাংলাস্থান নয়, সেখানে নাম হচ্ছে কি নাম প্রস্তাবের মধ্যে ভেসে এসছে, মুসলিমাবাদ, এই নামটা ভেসে উঠছে। মুসলিমাবাদ, বুঝতে পারছেন, ইসলামাবাদের সঙ্গে মিলিয়ে মুসলিমাবাদ। আবার মোগল স্থান, অর্থাৎ মোগল পাকিস্তানের স্থান। আবার তার সঙ্গে আসছে কখনো বৃহত্তর বাংলাদেশ, কখনো মোগল স্থান, কখনো মুসলিমাবাদ। আর আরেকটা হচ্ছে ইসলামিক
বাংলা স্থান, তিনটে নাম ভেসে আসছে, যে তিনটে নাম, এবং অবশ্যই রবীন্দ্রনাথের গানকে জাতীয় সঙ্গীত থেকে বাদ দেওয়া, বাংলা ভাষাকে রিপ্লেস করা উর্দু আরবিক ভাষায়, এবং আলটিমেটলি ইসলামিক বাংলা স্থান তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং পেছনে বৃহত্তর একটা কনস্পিরেসি রয়েছে বিদেশি রাষ্ট্রের এবং অবশ্যই সেখানকার উগ্রপন্থী গোষ্ঠীদের। এইটা নিয়ে আমি সরাসরি গিয়েছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। আমাদের আজকে নতুন বাংলাকে দীপাঞ্জন চক্রবর্তী তার উদ্বেগের কথাটা জানিয়েছেন। কি বলেছেন শুনুন। নমস্কার দীপাঞ্জন দা, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময় দা, বলুন। বলছি আবার বাংলাদেশ নিয়ে ফিরে এলাম। ইসলামিক বাংলাস্তানের লক্ষ্যে জামাত, এই হেডলাইনে সংবাদ মাধ্যম বেরোচ্ছে যে গোয়েন্দারা বলছেন বাংলাদেশের নিষিদ্ধ সমস্ত উগ্রপন্থী জঙ্গি সংগঠনগুলো তারা আবার একত্রিত হয়েছে এবং তারা এখন একটি মোগল স্থান বা বাংলা স্থান গঠন করতে চাইছেন, যাতে পশ্চিমবঙ্গ থাকবে, উত্তর পূর্ব ভারত থাকবে, বিহারে কাটিয়া থাকবে, কিষানগঞ্জ থাকবে। মানে বাংলা তো হাইজ্যাক্ট হয়ে গেল, মানে বাংলাদেশ হাইজ্যাক্ট হয়ে গেছে, এটা বলার জন্য নতুন করে অপেক্ষা রাখে না। আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন যে হোয়াট নেক্সট, মানে আলটিমেটলি কি উগ্রপন্থীরা ডমিনেট করবে পার্শ্ববর্তী রাষ্ট্র আর আমাদের বসে বসে দেখতে হবে? কি বলবেন? দেখুন, উগ্রপন্থীরা যে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশকে ডমিনেট করতে শুরু করেছে, এটা আমরা শুরু থেকেই বলেছিলাম। ছাত্র আন্দোলনের নামে যেটা চলছিল শুরু থেকেই বলেছি, খুব স্পেসিফিক। এবং যে ইন্টারিম সরকার যেটা তৈরি করা হলো ডক্টর ইউনূসের নেতৃত্বে, তাতে বাংলাদেশের দুটো মেজর উগ্রপন্থী বা মৌলবাদী সংগঠন হচ্ছে জামাত আর হেফাজত। হেফাজতের আমিরকে সেখানে স্থান দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারই যদি আমিরকে স্থান দেওয়া হেফাজতের, তাহলে বোঝা যাচ্ছে যে 3 মাস পরে যে একটা প্রহসন হবে নির্বাচনে, তারপর যে সরকার আসবে জামাত, বিএনপি, হেফাজতের, তো সেখানে কি রূপ নেবে। এবং হেফাজতের আমিরকে দেওয়াই হয়েছে যাতে অন্তর্বর্তী সরকারকে ওরা মনিটর করতে পারে, কন্ট্রোল করতে পারে অর্গানাইজেশনের ওই বডির ভেতরে থেকে। তো এটা তো খুব স্বাভাবিক। এবং আমরা যেটা বারবার বলেছি যে পশ্চিমবঙ্গ, বিহারের যে অংশের কথা বলছেন, এই অংশটা কিন্তু বিহারের ওই অংশ থেকে কিন্তু এই ভটকল ব্রাদার্স বেরিয়েছিল, ওই কাটিহার মডেল, ওইখান থেকে কাটিহার, ভাগলপুর, এই এলাকাগুলো থেকে। তো এটা খুব স্বাভাবিক। ওরা যেটা করছে এটা তো বারবার বলা হয়েছে, ইন্টেলিজেন্সের কাছেও স্পেসিফিক রিপোর্ট আছে, এবং ভারত সরকার এ ব্যাপারে সম্পূর্ণ সচেতন। তো এটা দেখুন, ওদের স্বপ্ন সফল হবে কিনা সেটা তো ভবিষ্যতের প্রশ্ন, তবে ভারত সরকার বসে থাকবে না চুপচাপ মুখ বন্ধ করে, এটাও খুব ক্লিয়ার। এটা নিঃসন্দেহে একটা ভারতের সার্বভৌমতা এবং রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা বিরাট বিপদ, এবং এই বিপদের আশঙ্কা আমরা বারবার করেছি, বারবার এই নিয়ে আমরা কথা বলেছি। সন্ময়দা, আমার একটুখানি আরেকটু অ্যাডিশন করতে চাইছি আপনার সঙ্গে এই পুরো বিষয়টায়। সেটাতে বাংলাদেশের যারা ইন্টেলেকচুয়াল সমাজ তারা সাইলেন্ট, পশ্চিমবঙ্গের ইন্টেলেকচুয়াল সমাজ তারা সাইলেন্ট, অথচ ইসলামিক বাংলাস্তান গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেল। আগে হলে আমি এটাকে ইগনোর করতাম বা আপনি হয়তো ইগনোর করতেন, কিন্তু বিশেষ করে শেখ হাসিনার সরকারের পতন যেভাবে, যে দ্রুততায় সংগঠিত করা হলো, খুব দ্রুততায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের নাম, বাংলা ভাষাকে রিপ্লেস করা উর্দু ভাষা, কোনোটাই কিন্তু অসম্ভব দেখাচ্ছে না, তাই না? সন্ময়দা, দেখুন, আপনি যদি বুদ্ধিজীবীদের কথা বলেন, আমি আগেও বলেছি, দর্থহীন ভাষায় আবার বলছি, চাই পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা হোক, আজকের বুদ্ধিজীবীরা যারা গত 10-15 বছর ধরে বুদ্ধিজীবী হয়ে উঠে এসেছে, এবং বাংলাদেশের বুদ্ধিজীবী, কোনো পার্থক্য নেই। মাঝখানে শুধু একটা অফিসিয়াল সীমান্ত রয়েছে। এরা সুবিধাজীবী, এরা অ্যাবসলিউটলি ক্লিবলিঙ্গ, এদের কাছে রাষ্ট্রীয় সুরক্ষা ইত্যাদির কোনো দাম নেই। এবং যা আপনি বলছেন এক্স্যাক্টলি যেরকম ভাবে এই আন্দোলনটা হলো এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো, এটা কিছুতেই স্বতঃস্ফূর্ত আন্দোলন হতে পারে না। এর পেছনে মাথা রয়েছে, এবং এর পেছনে পরিষ্কারভাবে মৌলবাদী উগ্রপন্থী দলগুলোর হাত রয়েছে। আপনি আমাদের এই পশ্চিমবঙ্গতেও দেখবেন 2-4 বার মাঝখানে বিভিন্ন রকম ভাবে কথা উঠেছে। বড় বড় নেতারা বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রথম ভাষা হবে উর্দু, বা যারা পাক নয়, যারা মুসলমান নয়, তারা দুর্ভাগা। এই সমস্ত মেসেজ কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও উঠছে, এবং সেখানে কোনো বুদ্ধিজীবী বাংলা, তারা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো বুদ্ধিজীবী কিন্তু সেখানে কোথাও প্রোটেস্ট করেনি।
আর না সেই ওনার দলের বা ওনার মন্ত্রিসভার ওখান থেকে কোনো রকম এই ব্যাপারে প্রতিবাদ হয়েছে, যেটা এটা আমরা অস্বীকার করছি বা এটা অন্যায়। এটা ব্যক্তির কথা বলে চালানো হচ্ছে, কিন্তু ভুলে গেলে চলবে না যে ব্যক্তি বলছেন তিনি কিন্তু একটা অনেক উঁচু জায়গায় প্রশাসনে এবং ক্ষমতার জায়গায় বসে আছে, সেখান থেকে এই মেসেজ যাচ্ছে, সেটাকে কাউন্টার করা হচ্ছে না। এবং তারপর এই পশ্চিমবঙ্গ কলকাতার খবরের কাগজে হেডলাইন হচ্ছে এবং বাংলাদেশের ঘটনাবলী, এগুলো দেখে এগুলো সব কিন্তু আলাদা আলাদা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো সব সম্পৃক্ত হয়ে একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য। তন্ময়দা, দীপাঞ্জন, আমি আর একটু ছোট্ট করে অ্যাডিশন করব, সেটা হচ্ছে দেখুন, বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র তার একটা দ্বীপ সেটা নিয়ে সেখানে এয়ার বেস করতে চেষ্টা করেছিল চীনের বিরুদ্ধে। সেটা সেটা অন্তত শেখ হাসিনার একটা বক্তব্যের মধ্য দিয়ে প্রতিবাদ হয়েছে যে একটা হোয়াইট ম্যানের কাছ থেকে আমাদের কাছে অফার এসেছিল, উই রিজেক্টেড ইট। একদিকে এটা, দ্বিতীয়ত হচ্ছে চীন, এটা পরিষ্কার হয়ে গেছে ফ্যাসিস্ট শক্তি। আপনি যেটা ব্যাখ্যা করেছেন আমিও করেছি এর আগে, ফ্যাসিস্ট শক্তি কে আমরা মাথা ঝাড়া দিতে দেবো না। মানে এরা হচ্ছেন, শেখ হাসিনা সরকার হচ্ছে ফ্যাসিস্ট শক্তি, অথচ যারা তথাকথিত ছাত্র আন্দোলনের মাথা হিসেবে রয়েছেন তারা একবারও মৌলবাদের বিরুদ্ধে একটি শব্দও বলছে না। এইটা আমার কাছে খুব ডেঞ্জারাস লেগেছে। যদি ফ্যাসিস্ট কথাটা যারা উচ্চারণ করেন তাদের মধ্যে তো একটা প্রগতিশীলতা থাকে, কি মানে অনেক বেশি তারা তারা প্রোগ্রেসিভ মাইন্ডেড থাকে, তাদের মনে কখনো মৌলবাদ বিরোধী সরকার তৈরি হবে এই শব্দবন্ধটা একবারের জন্য উচ্চারিত হলো না। আপনি কি খেয়াল করেছেন এটা? শর্মাদা, এগুলো তো আমরা খেয়াল করছি, আমরা প্রতিনিয়ত টিভি চ্যানেল, খবরের কাগজ, এমনকি বাংলাদেশের টিভি চ্যানেলগুলো, বাংলাদেশের খবরের কাগজে আমরা প্রতিনিয়ত নজর রাখছি। এটা পরিষ্কার, তো দিন যাবে, আমি আগেও বলেছি আবার বলছি, আপনি এই যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে এই সরকারের কার্যকলাপ দেখতে থাকুন, তারপরে নির্বাচনে আসুক, নির্বাচনের ইস্যুগুলো দেখতে থাকবেন এবং নির্বাচনের পরে যেটা হবে সেটা আমি 3 মাস আগে থেকে বলছি, এর জন্য জ্যোতিষ হওয়ার দরকার নেই, এটা আমাদের অভিজ্ঞতার বেসিসে আমি আপনাকে বিশ্লেষণ করছি। এটা যদি এখনো ভারত সরকার সঠিক পদক্ষেপ না নেয়, ভবিষ্যতে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা বিপন্ন হওয়ার সুযোগ রয়েছে, আমি আশঙ্কা করছি। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ।